সাত সকালে রেডি হয়ে বসে আছে তে। কাই এর ফাঁকে কয়েক হাজার কল দিয়ে ফেলেছেন, তাই খুব তাড়াতাড়ি রেডি হয়েছে তে। কিন্তু যিনি পৌঁছে দিয়ে আসবেন তারই তো কোনো খবর নেই। জাংকুক এখনো ঘুমাচ্ছে। কাল রাতে আবার কি কাজে যেন বাইরে গিয়েছিল, ফিরতে প্রায় 4টার মতো বেজেছে, এজন্য এখনো ঘুমাচ্ছে সে। জিন দুবার গিয়েও ফিরে এসেছেন। আর কি করার, তের বসে বসে অপেক্ষা করছে। নামজুন তের পাশে এসে বসলেন, মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে যাও না মা। তে হাসলো। আজ থাকা কোনোভাবেই সম্ভব না। বাবা বারবার কল দিচ্ছে, তার উপর কিছুদিন পর এক্সাম, এখন থাকলে কোনো কিছুই হবে না। আঙ্কেল আজ তো থাকা সম্ভব নয়, বাবা কল দিচ্ছেন যাওয়ার জন্য। নামজুন হাসলেন তের কথা শুনে। মেয়েটা একটু নিচু স্বরে কথা বলে সব সময়, আর তার সাথে সবসময় হেসে কথা বলে। জিনিসটা নামজুনের ভীষণ ভালো লাগে। জাংকুকের জন্য এমন একজনকেই তো প্রয়োজন ছিল। যাক, সে নিজেই খুঁজে এনেছে। তুমি যে কবে আঙ্কেল ডাকা ছেড়ে বাবা ডাকবে সে অপেক্ষায় আছে। অপেক্ষার প্রহর আর শেষ হয় না। তোমরা দু বোন একসাথে বাবা ডাকবে। নামজুনের কথা শুনে তে একটু মুচকি হাসলো। নামজুন খুব ভালো একজন মানুষ। জিমিনের বিয়ের পর থেকেই তেকে মা ছাড়া কথা বলেন না, আর উনি সবসময় বলতো জিমিন তার বড় মেয়ে আর তে তার ছোট মেয়ে। নামজুন গলার আওয়াজ একটু উঁচু স্বরে বললেন, জিন, জাংকুক এখনো ওঠেনি? জিন দৌড়ে আসলেন। জাংকুকে দুবার ডাকা হয়েছে, কিন্তু সে ঘুমাচ্ছে দেখে আবার চলে এসেছেন। আর ডাকতে যায়নি, আবার এদিকে তে অপেক্ষা করছে। সুগা দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু জিন রাজি হয়নি। আবার না হলে জাংকুক বলবে, তুমি আমাকে ছাড়া ওকে দিয়ে আসতে বলেছো কেন? এই কথা ভেবে জিন তেকে আর সুগার সাথে দেননি। জাংকুক তো ঘুমাচ্ছে, ও কাল রাতে বাইরে গিয়েছিল, 4টার সময় বাসায় এসেছে, এখন মাত্র 7:30 বাজে, এজন্য তুলিনি। আচ্ছা, আমি ওকে ডাকছি। মা, তুমি একটু অপেক্ষা করো। তে মাথা নাড়লো। জিন আবারও তাড়াহুড়ো করে ছুটলো জাংকুকের রুমে। নামজুন উঠে গেলেন। জিমিন এসে তের পাশে বসে কথা বলছে। ইয়ন মিন তো তেকে যেতে দিবে না বলছে। জাংকুক এখনো ঘুমাচ্ছে। জিন এসে ডাকলেন। মায়ের কথায় জাংকুকের ঘুম চলে গেল, কিন্তু হঠাৎ মাথা এত বার হয়ে এলো যে সে মাথাই তুলতে পারছে না। শরীরও কেমন জানি হয়ে আছে, আর মাথা ফেটে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না তার জ্বর এসেছে। জাংকুক ধীর গতিতে উঠে বসলো। ছেলের এরকম অবস্থা বুঝতে পারলেন না জিন। ভেবেছে হয়তো ঘুম কম হয়েছে তাই এরকম হচ্ছে। বাবা তে বসে আছে রেডি হয়ে। কাই বারবার কল দিচ্ছেন। আমি তো কাল বলেছি তুই গিয়ে দিয়ে আসবি। জাংকুক উঠে দাঁড়ালো। মা, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর জিন নিচে চলে গেলেন। জাংকুক ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। আজ অনেক কাজ আছে, এভাবে বসে থাকলে সবকিছু পড়ে থাকবে। নিজেকে সব সময় স্ট্রং রাখতে হবে। দ্রুত রেডি হয়ে নিচে নামলো জাংকুক। প্রথমেই জাংকুকের চোখ পড়লো তের দিকে। জিমিন আর তে কথা বলছে। জাংকুককে দেখা মাত্রই ইয়নমিন দৌড়ে চলে আসলো। আজ আর জাংকুক কোলে নিল না ইয়নমিনকে। মাথা একদম ব্যথায় ফেটে যাচ্ছে। জিন জাংকুকের উদ্দেশ্যে বলল, নাস্তা করবি না বাবা? জাংকুক উত্তর দিল, অফিসে করে নিব। আর তে তাড়াতাড়ি এসো, আমি বাহিরে আছি। বলেই জাংকুক বেরিয়ে গেল বাসা থেকে। তে সবার থেকে হাসি মুখে বিদায় নিল। জিমিনকে জড়িয়ে ধরে রেখেছে কিছু সময়। আসার সময় ইয়নমিন বাবুটা কান্নাকাটি শুরু করে দিল। তের ভীষণ মায়া লাগলো বাচ্চাটির জন্য। আসার সময় কোলেও নিয়েছিল। এর মাঝেই জাংকুক গাড়ি হর্ন দিল। তাই আর বেশিক্ষণ দেরি করলো না, তে বের হয়ে গেল বাসা থেকে। তে এসে গাড়ির পিছনের সিটে বসে পড়ার আগেই জাংকুক বলল, সামনে এসে বসো। তে তাই করলো। ড্রাইভিং সিটে জাংকুক বসে আছে। আজ মনে হয় ড্রাইভার নিবে না। গাড়ি স্টার্ট দেওয়া হলো। তের মনে একটাই প্রশ্ন আসছে, জাংকুক একটাও কথা বলছে না তের সাথে আজ। এই কথা ভাবতে ভাবতেই তে তাকায় জাংকুকের দিকে। জাংকুকের দৃষ্টি সামনের দিকে। তের একটু সন্দেহ হলো, জাংকুক আজ কথা বলছে না কেন? আনমনে গাড়ি চালাচ্ছে সে। আর এইদিকে জাংকুকের তো মাথা ব্যথা বেড়েই চলেছে। একসময় জাংকুক কথা বললে বিরক্ত হতো তে, এখন কথা বলছে না দেখে মন খারাপ হচ্ছে। ভিতর ভিতর অস্থির লাগা শুরু হয়ে গেল তে। আবারও তাকালো জাংকুকের দিকে। না, এবারও তাকাচ্ছে না জাংকুক। তে জাংকুকের উদ্দেশ্যে বলল, শুনছেন? জাংকুক কিছু বলল না। বিষয়টা মোটেও ভালো লাগেনি তের। এরকম করার মানে বুঝছে না তে। কাল তো ঠিকই কথা বলছিল, আজ বলছে না কেন? না, একটু ভালো লাগছে না তার। আবারও বলল, কিছু হয়েছে আপনার? জাংকুক কথা বলল এবার, তবে তের দিকে না তাকিয়ে। মাথা ব্যথা করছে। তে খেয়াল করলো জাংকুকের কণ্ঠস্বর অন্যরকম শোনাচ্ছে। একটু আমার দিকে তাকাবেন? জাংকুক তার প্রেয়সীর এত সুন্দর আবদার ফেলতে পারলো না। গাড়িটা মাঝ রাস্তায় থামিয়ে দিল। তারপর তাকালো তের দিকে। তাকিয়েছি এখন? জাংকুকের এমন কথায় তে ঘাবড়ে গেল। তার চোখে একটা জিনিস পড়েছে, জাংকুকের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে আজ, যা আগে কখনো দেখেনি তে। তারপর তে একটু আমতা আমতা করে বলল, এভাবে তাকাতে বলিনি। জাংকুক দৃষ্টি সরিয়ে নিল।
পুনরায় আবার গাড়ি স্টার্ট দিল। তে জাঙ্কুকের থেকে শেষের কথার কোনো উত্তর পেল না। আপনার চোখ এমন লাল হয়ে আছে কেন? জাঙ্কুক জবাব দিল, জ্বর এসেছে। তে সাথে সাথে জাঙ্কুকের হাত ধরলো। সত্যি শরীরটা খুব গরম হয়ে আছে। এই জ্বরের মাঝেও তাকে দিয়ে আসা লাগবে এমন কোনো কথা আছে? ওইদিকে জাঙ্কুক তো অবাক, কারণ তে নিজ থেকে তার হাত ধরেছে আজ। একটি কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো এই জ্বর তে আর জাঙ্কুকের মাঝে দূরত্ব বুঝিয়ে দিবে। তে পরিবর্তন হবে, জাঙ্কুকের ভালোবাসা বুঝবে। আপনার এত জ্বর, তাও কেন দিয়ে আসছেন আমায়? আমি তো সুগা ভাইয়ের সাথেও চলে আসতে পারতাম। আমাকে ছাড়া আর কাউকে তোমার জন্য অন্তত ভরসা করি না আমি। তে অস্থির। প্রথম এরকম মুহূর্তের সম্মুখীন হচ্ছে সে। কেন যে জাঙ্কুকের প্রতি তার এমন অবস্থা হচ্ছে ভেবে পাচ্ছে না সে। আপনার কি বেশি মাথা ব্যথা করছে? জাঙ্কুক একটু মুচকি হাসলো প্রেয়সীর এমন প্রশ্নে। তুমি আমার চুলে হাত বুলিয়ে দিলে সব মাথা ব্যথা সেরে যেত। ঠোঁট কামড়ে ধরে কিছুটা ভাবলো তে, পরক্ষণে আবার বলল, চুলে হাত বুলিয়ে দিব? জাঙ্কুক তের দিকে তাকায় একবার। এই দেখিতে নতুন রূপ, একটু সুস্থ থাকলে জ্বালানো যেত। এখন মনও চাচ্ছে না প্রেয়সীর সাথে কিছু করতে, দরকার নেই। বরাবরই তের হৃদয় পড়ছে জাঙ্কুকের এমন বিহেভিয়ার দেখে। কেনই বা এমন হচ্ছে জানা নেই তার। নিজেই তো একটু আগে বলল চুলে হাত বুলিয়ে দিতে, এখন আবার না করছে। তে চুপ করে বসে রইল। কারো মধ্যে আর কোনো রকম কথা হলো না। জাঙ্কুক তের বাসার সামনে গাড়িটা রেখেছে। তে গাড়ি থেকে নেমে পড়লো। 1 মিনিট অপেক্ষা করলো না, কিন্তু জাঙ্কুক নামেনি। বাসায় আসবেন না? জাঙ্কুক সরাসরি বলে দিল, না আমার কাজ আছে। আপনার না মাথা ব্যথা, জ্বর, বাসায় চলুন, আমি কফি বানিয়ে দিব। আর মা আমায় বকবে যদি শুনে আপনি বাসায় আসেননি। ভাবলেশহীন ভাবে জাঙ্কুক বলল, অন্য একদিন যাব, আন্টিকে বলে দিও, তাহলেই হবে। জাঙ্কুক গাড়ি ঘুরিয়ে চলে গেল। তেও সেই স্থান ত্যাগ করলো। কলিং বেল চাপ দিতেই জেনি এসে দরজা খুললো। তে হাসি মুখে বাসায় ঢুকলো, কিন্তু জেনি দরজার সামনে দাঁড়িয়ে রইল। তে তার মায়ের এমন কাণ্ড দেখে প্রশ্ন করলো, মা দরজার ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুই কার সাথে এসেছিস? মাথা থেকে হিজাব খুলতে ব্যস্ত তে। আপুর দেবর পৌঁছে দিয়ে গিয়েছে। ও আসেনি বাসায়? হ্যাঁ রে, তুই বলিসনি বাসায় আসার কথা? তে স্থির হয়ে দাঁড়ালো। আমি বলেছিলাম ওনার নাকি কাজ আছে, তাই চলে গিয়েছেন। বুঝেছি, তুইও জোর করিসনি। মায়ের কথায় বিরক্ত হলো তে। সে তো বলেছে আসার কথা, এখন যদি না আসতে চায় তাকে কি জোর করে আনবে? তে আর মায়ের সাথে কথা বাড়ালো না, সোজা ওপরে চলে গেল। ইউনোর সব কথা মনোযোগ দিয়ে শুনছে জাঙ্কুক। তাদের প্ল্যান সাকসেসফুলি এগোচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে বুগাম তার যাবতীয় কুকর্মগুলোর হদিস নিমিষেই মাটির সাথে মিশিয়ে ফেলার চিন্তা ভাবনা শুরু করেছে। এর কারণেই জাঙ্কুকের লোকদের একটু হিমশিম খেতে হচ্ছে। স্যার, আমরা যে এত বড় কাজ করছি, বুগাম জানলে আমাদের লোকদের শেষ করতে তার 2 মিনিটও লাগবে না। জাঙ্কুক হেসে বলল, বুগামকেও শেষ করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আর তোমাদের সেফটির দায়িত্ব আমার। শুধু তোমরা খেলবে নাকি? আমার মাঠে নামা লাগবে না? ইউনো বুঝলো জাঙ্কুক খুব ভেবেচিন্তে এরকম কাজে নেমেছে, কিন্তু এখানে তো তার বিপদ আসতে পারে। সেই খেয়াল কি আছে তার? স্যার, আপনার উপর আমার ভরসা আছে। আমি আপনাকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। স্যার, আমার লাইফের সেফটির জন্য আপনাকে বিপদে ফেলতে চাই না। আপনি শুধু ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটাই চাই আমি। এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষের জন্য হয়তো জাঙ্কুক এরকম একটা প্রফেশনে টিকে আছে। নিজের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম, মানুষের ভালোবাসা আর ইউনোর মতো মানুষদের ত্যাগের জন্যই সে আজ এই পর্যায়ে। কিছু মানুষের এমন ভালোবাসা আসলেই ভুলবার যোগ্য নয়। জাঙ্কুক ইউনোর কাঁধে হাত দিয়ে বলল, স্যারকে এত ভালোবাসো অথচ বিয়ে করেছো, এই কথাটাই বলনি? ইউনো ভেবাচেকা খেয়ে গেল। এই কথা স্যার জানি কিভাবে? সম্পূর্ণ গোপনে বিয়েটা করেছে, কারো জানার কথা না, এমনকি ইউনোর পরিবারও না, কিন্তু স্যার জানি কিভাবে, সেটাই ভাবছে ইউনো। স্যার, আপনি কিভাবে? টেবিলের উপরে থাকা পানির গ্লাস থেকে পানি খেলো জাঙ্কুক। বুগামের গোপন খবর সব জানি, আর তুমি তো আমার এত কাছে থাকো, তোমার গোপন খবর জানবো না? ইউনো মাথা চুলকালো, লজ্জায় মাথা নিচু করে বলল, স্যার, ওর বাবা জানলে কখনোই রাজি হবে না, তাই শুধুমাত্র কাজী অফিসে গিয়ে বিয়েটা করেছি। আমার পরিবারের কেউই জানে না। ভিতর ভিতর এত বড় ক্রাইম করে বসে আছো? জাঙ্কুক ইউনোর মাথায় হাত দিয়ে বলল, উত্তম কাজ করেছো, শুভকামনা রইল তোমাদের আগামী দিনের জন্য।
সুখে থাকো তোমরা দুজন। রাত 11:50 বাজে, প্রায় 12টার কাছাকাছি। তে এখনো ঘুমায়নি। এতক্ষণ ধরে সব নোটগুলো তুলছিল নিজের খাতায়। আজ আয়ুর থেকে এইসব নোট নেয়, পরদিন আবার ফেরত দিতে হবে, তাই এত তাড়াহুড়ো করে লিখছে। তে পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় গেল। ঘুম নেই চোখে, শুধু সকালে জাঙ্কুকের এভাবে নিতে যাওয়া দৃশ্য ভাসছে চোখের সামনে। লোকটার অনেক জ্বর ছিল, মেডিসিন খেয়েছে কিনা জানে না তে। ভালো লাগছে না তে। জাঙ্কুককে কল দিতে মন চাচ্ছে, কিন্তু আবার কিছু কথা ভেবে কল দিতে পারছে না। আর এত রাতে জাঙ্কুককে কল দিবে, যদি সেরকম কিছু ভাবে তখন। এদিকে আবার মনকে শান্ত রাখতে পারছে না, নিজের উপর চরম বিরক্ততে। কিভাবে যেন জাঙ্কুক তার জীবনের সাথে মিশে যাচ্ছে তুলোর মতো। হঠাৎ হঠাৎ জাঙ্কুককে নিয়ে হাজার কল্পনা জল্পনা ভেবে ফেলেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জাঙ্কুক এসে পড়েছে তার জীবনে। মানুষটার সকালেও জ্বর ছিল, আদৌ কমেছে নাকি এই জ্বর আর ভাবতে পারছে না তে। ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিয়েছে, সাহসে দিচ্ছে না জাঙ্কুককে কল দিতে। আবার এইদিকে মনকেও শান্ত করতে পারছে না, আবারও ফোনটা হাতে নিল তে। একরাশ সাহস নিয়ে কল দিল, বুক কাঁপছে তার। বেশ কয়েকবার রিং হওয়ার পর জাঙ্কুক কল রিসিভ করলো। তা দেখে তের ভয় আরো বেড়ে গেল। ঘুম ঘুম কণ্ঠে জাঙ্কুক বলল, বলো তে। ব্যাস, তের বুক কাঁপা আরো বেড়ে গেল। এভাবে ঘুমসরে কথা শুনে তের মাথা যেন আরো খারাপ হয়ে গেল। উত্তর না দিয়ে মুখের উপর কাঁথা দিয়ে বসে আছে। জাঙ্কুক একটু বিরক্ত হলো। ফোন দিয়েছে ভালো কথা, এখন কথা বলছে না কেন? আরামের ঘুম হারাম করার জন্য এইতেই যথেষ্ট তার জন্য। তে নিশ্চয় চুপ থাকার জন্য কল দাওনি? তে ফোনটা একটু দূরে সরালো, জোরে একটা শ্বাস নিল, আবারও ফোনটা কানের কাছে এনে রাখলো। জ্বর কমেছে আপনার? মেডিসিন নিয়েছেন? উপর হয়ে শুয়ে আছে জাঙ্কুক। এদিকে এসির ঠান্ডা বাতাস, আরেকদিকে প্রেয়সীর নরম স্বরের কথা। উফ কি শান্তি! উফ! ভ্রু কুচকালো তে। তার ভাবনায় ঠিক, জাঙ্কুক মেডিসিন নেয়নি। কাজের প্রতি এত কেয়ার, কিন্তু নিজের প্রতি কোনো কেয়ারই নেই। কেন? তোমাকে খুব মনে পড়ছে প্রেয়সী, আমার হৃদয় ঠান্ডা করার জন্য তোমাকে চাই। তে নিস্তব্ধ। একটা মানুষ অসুস্থ কিভাবে এসব কথা বলতে পারে ভেবে পায় না সে। আবারও ফেসে গেল নিজের কাজে। মেডিসিন খেয়ে নেবেন, রাখছি। কল কেটে দিল তে। ভালোর কথা জিজ্ঞেস করতে গিয়েছিল, সে লোকটা এভাবে তাকে লজ্জা দিবে ভাবতে পারেনি। কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লো। জাঙ্কুক আনমনে হাসছে, চোখে ভীষণ ঘুম, আর হৃদয়ে প্রেয়সীর ছোটাছুটি। শুধু তাকে পাওয়ার অপেক্ষা। এ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বড্ড বেশি ভালোবাসে। জাঙ্কুকের পাল্লায় পড়ে তের মন পরিবর্তন হওয়া শুরু করেছে। প্রতিদিন রাতে তের জন্য তার হৃদয় পুড়ে। মিতাকে কেন এত ভালোবাসে জানা নেই, এর উত্তর নেই। সকাল 8টায় তের ঘুম ভাঙে, তাও তার মায়ের ডাকে। চোখ খুলেই তার মাকে প্রথম দেখেছে। জেনিকে দেখে ঘুম থেকে উঠে তে হেসে দিয়েছে। আজ মন কি বেশি ভালো নাকি? তে হাসি বন্ধ করে দিল। কটা বাজে এখন? জেনি তের কলেজ ড্রেস আলমারি থেকে বের করতে করতে বলল, 8টা বাজে। কলেজে যাবি না? তে মাথা নাড়ালো। এখন থেকে কলেজ কন্টিনিউ যেতে হবে, না হলে পড়া তো মিস করবে, সাথে আরো অনেক কিছু বাকি রয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লো তে। নাস্তা খেতেই ছুটেছে কলেজের উদ্দেশ্যে। আয়ু বারবার করে বলেছে আজ রাতে তাড়াতাড়ি বের হয় বাসা থেকে। তে পড়াশোনা নিয়ে আগে থেকেই সিরিয়াস, কিন্তু আয়ু 2 দিন হলো সিরিয়াস হয়েছে। কলেজ এসে মাঠের এক বেঞ্চের ওপর বসে আছে তে। আয়ুর এখনো আসার খবর নেই। দিন দিন অনেক ধোকা দিচ্ছে তেকে। এভাবে একা একা বসে থাকা যায় নাকি? বিরক্ত লাগছে তের। আর কখনো তাড়াতাড়ি আসার কথা বললে আর আসবে না। মাথা নিচু করে মাঠের দিকে তাকিয়ে আছে। কলেজে অনেক স্টুডেন্টও এসে পড়েছে, শুধু আয়ু উধাও একা একা বিড়বিড় করছে আর আয়ুকে বকছে তে। 1 ঘন্টা পর আয়ু আসলো। দৌড়ে যেয়ে ক্লাসে ঢুকেছে, তা খেয়াল করেছে তে। এখন ক্লাসে ব্যাগটা রেখেই দৌড় দিবে তের কাছে। যে কথা সে কাজ, মেয়েটা অভ্যাস আর চেঞ্জ হলো না। এভাবে মাঠের মধ্যে দৌড়ালে কেমন দেখা যায়? শতবার বলার পরে অভ্যাস পাল্টাতে পারলো না। দোস্ত কেমন আছিস? আগেই সরি বলছি, কারণ তুই রাগ করে বসে আছিস। আরে ভাই আজ বাসা থেকে বের হতে দেয় নাই, বলেছে তার সাথে যেন আমি কলেজে আসি। তে মুখ ঘুরিয়ে নেয়। এমন বহুত অজুহাত দিয়েছে সে, আর বিশ্বাস করবে না। তের এহেন কাণ্ড সহ্য হলো না আয়ুর। আজ একটাও মিথ্যে বলেনি সে, এটা ঠিক।
প্রতিবার মিথ্যে বললে আজ সত্যি কথাটি বলেছে। এখানে তো সে সম্পূর্ণ নির্দোষ। আয়ু তের হাত ধরে তারই সামনে হাঁটু গেড়ে বসলো। এবার ক্ষমা করে দে বান্ধবী, তুই কথা না বললে আমার ভীষণ কষ্ট হবে। এবারের মতো, আর যদি কখনো তোকে অপেক্ষা করাই তাহলে তুই আমার সাথে কথা বলিস না। আয়ুর বাহু ধরে উঠিয়ে তার পাশে বসালো। এই তো মেয়েটার এসব কথা শুনলে সে একদম গলে তরল পদার্থের ন্যায় হয়ে যায়। কারো প্রতি রাগ বেশিক্ষণ পুষে রাখতে পারে না। সবসময় এসব বলিস, এটাই কিন্তু লাস্ট, আর এমন সুযোগ দেওয়া হবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। যাক, বান্ধবীকে তো অবশেষে রাজি করাতে পেরেছে, তাতেই খুশি। আয়ু জানে তে ঝাপটে ধরা পছন্দ করে না, তাও সেভাবেই ধরলো। মেয়েটা রাগ করলে একদম মরেই যেত। তের কলেজে যেমন কোনো ফ্রেন্ড নেই, তেমনি আয়ুরও নেই। আচ্ছা তে, তোর উনি কেমন আছে? ব্রো কুচকে তে আয়ুর দিকে তাকালো। আজকাল আয়ু কেন জানি জাঙ্কুকের কথা একটু বেশি জিজ্ঞেস করছে। কালও তো করেছিল। তে ছোট্ট করে উত্তর দিল, ভালো। আয়ু মিনমিন করে বলল, ভাইয়ার সাথে একটু কথা বলিয়ে দিস। আয়ু আসতে বললেও তে শুনে ফেলেছে কোনো একদিন। বেশ খুশি হলো আয়ু, ভেবেছে তে মানা করে দিবে, কিন্তু না, সে মানা করলো না, উল্টো রাজি হয়ে গেল। বেল বাজতেই দুজন ক্লাসে ঢুকলো। আবার টানা কয়েক ঘন্টা বসে বসে ক্লাস করতে হবে। স্যার বেগমের কুকীর্তির বিষয়ে আমরা না গেলেই ভালো হবে। মিনহোর কথায় চোখ মুখ শক্ত হয়ে এলো জাঙ্কুকের। এত ভয় করলে যুদ্ধ জয় করবে কিভাবে? এত ভয় পাচ্ছ কেন মিনহো? জাঙ্কুকের কথায় ভয়ে নিয়ে গেল মিনহো। একদিকে বেগমের ভয়, আরেকদিকে স্যারের সাথে বিশ্বাসঘাতকতা। মিনহো বেগমের থেকে টাকা খেয়েছে, কিন্তু জাঙ্কুকও তার জন্য কম করেনি। দুঃসময়ে তার বিপদে সব সময় জাঙ্কুককে পাশে পেয়েছে। দোটানায় ভুগছে মিনহো। স্যার, এখানে আমাদের জীবন নিয়ে টানাটানির ব্যাপার আছে, এসব বাদ দিলে হয় না। রাগ হচ্ছে জাঙ্কুক। নিজেকে সংযত রেখে বলল, তুমি থেকো না, ইচ্ছে হলে চলে যেতে পারো। তোমার মতো এমন লোক রেখে আমার কোনো কাজে আসবে না। উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শুধু মিনহুর মাথা উঁচু। কখনো জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে কথা বলেনি মিনহু, আর সেই আজ মুখে মুখে কথা বলছে। অবাক হয়ে শুধু চেয়ে আছে জাঙ্কুক। মিনহুর বর্তমান কাজ হচ্ছে জাঙ্কুকের যাবতীয় গোপন খবর বেগমের কাছে প্রচার করা। আমি আপনার হয়ে কাজ করব। উপস্থিত সবার উদ্দেশ্যে বলছি, আমার দলের হয়ে কাজ করতে পারলে থাকো, না হয় বের হয়ে যাও। আর যদি শুনি আমার দলের কোনো লোকের কাজের হেরাফেরা করেছো বা ভয়ে কাজ করবে না, আমার গোপন তথ্য অন্য কারো কাছে প্রচার করবে, তার পরিণাম খুব খারাপ হবে, খুব খারাপ। চিল্লিয়ে উঠলো জাঙ্কুক। সব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সবসময় স্যারের রাগ দেখা হতো অন্য কারণে, এবার রাগ দেখাচ্ছে দলের লোকের জন্য। মিনহু নত হয়ে আছে। একবার যদি স্যার এসব জেনে যায়, যাই করুক তাকে আর বাঁচিয়ে রাখবে না। লোভের কারণে আজ তার এই পরিণতি। জীবদ্দশায় ভুগছে সে। বের হয়ে আসে কক্ষ থেকে, নিজের অফিসে এসে মাথা হেলিয়ে দেয় চেয়ারে। সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও ইয়োনো চলে আসে জাঙ্কুকের পিছন পিছন। তার কাজ হচ্ছে জাঙ্কুকের সাথে থাকা। স্যার বের হবেন? মাথা উঠিয়ে টাইম দেখে। আজ কোথাও যাবে না, সন্ধ্যার পর যাওয়ার কথা আছে এক জায়গায়, সেখানেই যাবে সন্ধ্যার পর। ইয়োনো বের হয়ে আসলো। সে জানে এখন স্যার একটু রেস্ট করবে, তাই থেকে কোনো কাজ নেই। দুপুরে ক্লাস শেষ হলো তাদের। কলেজ ছুটি। আয়ু আর তে ঠিক করলো আজ ঝালমুড়ি ফুচকা খাবে। আর কাল জাঙ্কুক বলেনি দেখা করতে আসবে আজ। ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি অর্ডার দিল আয়ু। আপুরা কেমন আছেন? তে পিছনে ফিরে চায়। ওই দিনের ছেলেটা আবারও এসেছে। আয়ু ছেলেটাকে দেখেই চটে যায়। আজ আবার এসেছো বিরক্ত করতে? তোমার কি লজ্জা নেই? তে থামালো আয়ুকে। মেয়েটা একটু বেশিই করছে, শান্ত কণ্ঠে বলল, কি কারণে এসেছো? ছেলেটা হাসলো। যা, কেউ অন্তত তার কথা শুনতে চেয়েছে। আমি আপনাদের বন্ধু হতে চাই আপু। আয়ু যেন আরো রেগে উঠলো, কিন্তু তে ভদ্রতা দেখিয়ে বলল, দেখো তুমি আমাদের ছোট, আমরা এমন কাউকে বন্ধু বানাতে পারবো না। রাগ করো না, দুঃখিত। এবার তুমি আসতে পারো। ছেলেটাও সুন্দর করে চলে গিয়েছে, আর কোনো কথা বলেনি। কিন্তু আয়ু শুরু করেছে, কেন বকা দেয়নি ছেলেটাকে? তে কোনো মতে আয়ুকে বুঝিয়েছে। ঝালমুড়ি ফুচকা খাওয়ার পর তে বাসায় চলে আসে। বাইরে প্রচন্ড গরম, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আজ তের ফুপি এসেছে, সাথে তার ছেলে মেয়েও এসেছে। বাসায় মেহমান আসলে তে লুকিয়ে থাকে। আজ বাসায় ঢুকতে না ঢুকতেই ফুফাতো ভাই জেহপের সাথে দেখা হয়। মূলত জেহপ আর মিনের বয়স একই। তেকে দেখা মাত্র জেহপ হাসে। কেমন আছো তে? তে মাথা নিচু করে বাসার ভিতর ঢুকে ছোট্ট করে উত্তর দেয়, ভালো আছি। ফুপির সাথে টুকটাক কথা বলে উপরে চলে যায় তে। অনেক ক্লান্ত সে। রাত 9টা।
তে রুমে পড়ছে আর হাঁটছে। অনেক চেষ্টা করার পরও পড়া মুখস্থ হচ্ছে না। একবার বারান্দায় আসছে, আবার রুমে বারান্দায় একা দাঁড়িয়ে ছিল তে। হঠাৎ মোবাইলের কল আসতে রুমে আসে সে। স্ক্রিনে জাংকুকের নাম্বার। তে বুঝতে পারছে না অসময়ে জাংকুকের থেকে কল আসার কারণ। একবার রিসিভ করেনি, ভেবেছে আর কল দিবে না, কিন্তু আবারও কল আসলো। অনেক কিছু ভাবার পর কল রিসিভ করে। কল রিসিভ করার সাথে সাথেই এক গম্ভীর পুরুষালী স্বর শোনা যায়, আমি তোমার বাসার নিচে, এক্ষুনি দেখা করো। ব্যাস এইটুকু বলে কল কেটে দেয় জাংকুক। তে বেকুবের মতো দাঁড়িয়ে আছে। দেখা করো বললেই কি দেখা করতে হবে নাকি? আর করবেই বা কিভাবে? নিচে সবাই বসে কথা বলছে। জায়গায় নড়চড় করলো না, ঠায় দাঁড়িয়ে রইলো। টুং টুং। তের দৃষ্টি মোবাইলের দিকে যায়। জাংকুক মেসেজ পাঠিয়ে নিচে আসার জন্য। কি করবে ভাবতে পারছে। সবার সামনে থেকে বের হবে কিভাবে? কেউ না কেউ জিজ্ঞেস করে ছাড়বে, কিন্তু না যেও উপায় নেই। মানুষটা দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা টান, হাতের মোবাইলটা বুকে চেপে নিয়ে আসলো। বাবা মা ফুপি কেউ নেই। রান্নাঘর থেকে জেনি আর তের ফুপির গলার স্বর শোনা যাচ্ছে। সোফায় জেহব ভাইয়া বসে আছে। সে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দিবে? সাহস করে তে দরজায় পা রাখে। অমনি জেহব বলে উঠল, কোথায় যাচ্ছ তে? দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে তে। এমন মনে হচ্ছে যেন কিছু চুরি করেছে আর ধরা খেয়েছে। আমতা আমতা করে বলল, একটু কাজ আছে, বাইরে যাচ্ছি। ব্যস্ত হয়ে জেহব বলে, আমি আসবো কি? না, আসার দরকার নেই। তে বেরিয়ে পড়লো বাসা থেকে। জেহব শুধু চেয়ে আছে। তে কখনো মুখ ফুটে কথা বলেনি কারো সাথে। যদি তারা নিজে থেকেও বলে তাহলে মুখে কথা ফুটে, না হলে কারো সাথে কথা বলতে দেখিনি তেকে। একটু বেশি চুপচাপ মেয়েটা। জাংকুক বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তে জাংকুকের সামনে এসে দাঁড়ায়। কলেজে গিয়েছিলে আজ? মাথা নাড়ায় তে, মুখে কিছু বলেনি। মুখে বলো। কথাটা একটু জোরেই বলল জাংকুক। আজ অনেক রাগ নিয়ে এখানে এসেছে সে। তবে অবুঝ মেয়েটি জানে না কেন জাংকুক তার সাথে জোরে কথা বলল। জি গিয়েছিলাম। জাংকুক তের হাত ধরে এক হাত পিছন দিক থেকে পেঁচিয়ে ধরেছে। অতঃপর আবারও বলে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, একদম সোজা সাপটা উত্তর দিবে। যদি আমার এক কথা দুবার বলা লাগে তাহলে দেখবে আসল জাংকুক কেমন। দেরি করে উত্তর দিলে তোমার আর আমার মাঝের দূরত্ব কমবে। মিথ্যে বললে যে হাত পিছনে আছে সে হাতে ব্যথা পাবে, আর সত্যি কথা বললে হাতে চুমু খাবো।